এ কি, এত কম রুটি নিয়ে এসেছো কেন? তুমি কি জানো না আমি কতগুলো খাবার খাই? এত কম খাবার দিয়ে আমার হয় নাকি? হ্যাঁ জানি তো, তুমি কতগুলো খাও, পুরো পেটুক একটা। আমার তো মনে হয় তোমার পেটে কোনো রাক্ষস ঢুকেছে। শোনো, এখানে 20টি রুটি আছে, আর তুমি কিনা কম বলছো। আমাকে মিনিমাম আরো 50টি রুটি দাও। দাও তো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বাঘিনী বাঘকে আরো খাবার খেতে দেয়। বাঘ ছিল ভীষণ পেটুক। বাঘ একাই 10 থেকে 15 জনের খাবার খেয়ে ফেলতো। সারাদিন বাঘ শুধু খাবারই খেত, খাবার খেয়ে আবার খাবার খেত। বাঘ শুধু পেটুক ছিল না, বাঘ ছিল ভীষণ অত্যাচারী। সবসময় অন্যের সম্পত্তি অন্যায়ভাবে কেড়ে নিত আর নিজের সম্পত্তির পাহাড় গড়ে তুলছিল। না না, আজকাল সবাই মিলে মনে হয় আমার নামে ষড়যন্ত্র করছে, নয়তো আমাকে কেউ ঠিকভাবে কর দিচ্ছে না কেন? বাঘ এভাবেই ভাবতে থাকে। একদিন বাঘ বানরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় বাঘ দেখে যে বানরের বাড়িতে আম গাছে অনেকগুলো আম ধরে আছে, আর আমগুলো ছিল ভীষণ পাকা। আরে বাহ, কত সুন্দর পাকা পাকা আম ধরে আছে। এমন সুন্দর সুন্দর আম তো একসাথে 15-20 কেজি খেয়ে ফেলা যাবে। হ্যাঁ রে বানরের বউ, তোর কাছে এত আম হয়েছে, তা আগে বলিসনি কেন? আসলে জমিদার মশাই, মানে কি ভেবেছিলি আমি জানবো না? আমার চোখে ঠিক পড়ে গেল। এবার ভালোই ভালোই আমাকে আমের অর্ধেক ভাগ দে। না না জমিদার মশাই, আপনি এভাবে বলবেন না। এই আমগুলো বিক্রি করে আমাদের সংসার চলে যায়। আপনাকে অর্ধেক ভাগ দিলে আমরা চলবো কি করে শুনি? সে আমি দেখবো কেন শুনি? আমাকে ভাগ দিতে হবে, এটাই শেষ কথা। চুপচাপ সন্ধে নামার আগেই আমাকে আমার আম দিয়ে আসবি। বাঘ এভাবেই বলে হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। আর বানরের বউ ভীষণ কাঁদতে থাকে। হাই সৃষ্টিকর্তা, এবার আমাদের কি হবে? আমাদের এই আম কটা বিক্রি করে সংসার চলতো। আমার স্বামীও হয়েছে অলসের ঢেকি। এবার মনে হয় মামে না খেয়ে কাটাতে হবে। বানরের বউ যখন এভাবেই কান্না করছিল, এমন সময় সেখানে শিয়ালিনী চলে আসে। আরে বানরের বউ, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বলতো আমাকে? আহারে, তোকে দেখে ভীষণ খারাপ লাগছে। নিশ্চয়ই বানর দাদা আজকেও তোকে মেরেছে, তাই না? না না, বানর আজকে কিছু করেনি। তাহলে কি হয়েছে বল আমাকে। এরপর বানরের বউ সবটা খুলে বলে। এবার বুঝতে পেরেছি, ওই বাঘ বড্ড বার বেড়েছে। আম খাবে তাই না? খাওয়াচ্ছি আম আমি। শোন, তুই আজ বিকেলে আম দিয়ে আসবি, কিন্তু তার আগে আমাকে আমার খেল দেখাতে হবে। দেখবি আর কখনো আম চাইবে না। শিয়ালিনী মাথায় একটা নতুন বুদ্ধি বের করে আর বাজার থেকে একটা ইঞ্জেকশনের সুচ আর কিছু ওষুধ কিনে নিয়ে আসে, আর প্রত্যেকটি আমের মাঝেই সে ওষুধ দেয়। এই তো হয়ে গেছে। এবার জমিদার মশাই বুঝবে মজা। কি করলে শিয়ালিনী দিদি? অপেক্ষা কর, কালকে বুঝতে পারবি। শিয়ালিনী হাসতে হাসতে চলে যায় আর বানরের বউ আমগুলো বাঘের বাড়িতে দিয়ে আসে। এদিকে বাঘ রাতের খাবার শেষ করে নেয়। গিন্নি, ও গিন্নি, আমাকে আমগুলো কেটে দাও তো। সবগুলো আম খেয়ে আজকেই শেষ করে দিব। এ কি, তুমি এক্ষুনি কতগুলো খাবার খেলে, আবার কিনা আম খাবে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বাঘ সবগুলো আম খেয়ে ফেলে। আর বেশ কিছুক্ষণ পর এ কি, পেটটা আমার ভীষণ ব্যথা করছে। ও বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঘ দৌড়াতে দৌড়াতে টয়লেটে চলে যায়, আর এভাবেই দৌড়াতে দৌড়াতে সে রাতটি কেটে যায়। ও মা গো, আমি আর এই আম খেতে চাই না আর এই আম খেতে। বাঘের অবস্থা নাজেহাল হয়ে যায়, আর বাঘ কিছুতেই বানরের গাছের আম খেতে চায় না। এভাবেই দিন কাটতে থাকে। বাঘ বানরের গাছের আম না নিলেও বাকিদের উপর আরো অত্যাচার করতে থাকে। সবাই বাঘের উপর ভীষণ বিরক্ত হয়ে যায়। এই পশুগুলোকে আরো অত্যাচার করতে হবে। দিন দিন আমার সম্পদগুলো একদম কমে যাচ্ছে। অনেক সম্পদের পাহাড় গড়তে হবে। বাঘ এভাবেই বলছিল আর হাসছিল। এমন সময় বাঘের নজর পড়ে যায় গাছে থাকা একটা মৌচাকের ওপর। আরে বাহ, মৌচাক!
মৌচাক দেখেই তো আমার মধু খেতে ইচ্ছে করছে। না না, তাড়াতাড়ি মৌচাকটা হাতে নিতে হবে, নয়তো আজকে আমার ঘুম হবে না। বাঘ মৌচাক দেখে মধু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেয়। এমন সময় সেখানে মৌমাছি চলে আসে। না না, তুমি এই মধু খেও না, খেও না তুমি। আমি অনেক কষ্টে মৌচাক বানিয়েছি, তুমি আমার কষ্টের ফল নষ্ট করো না। কি? আমি কত শক্তিশালী তুই জানিস? আমার ভয়ে এই জঙ্গলের সবাই কাঁপে, আর তুই কি না আমাকে বারণ করছিস? তুই জানিস আমি তোকে এক্ষুনি মারতে পারি। না না, এত কঠোর হবে না তুমি। মৌমাছি হাত জোর করে কাঁদতে থাকে, কিন্তু বাঘ কোনো কথা শোনে না। বাঘ মৌচাক ভেঙে মধু নিয়ে চলে যায়। শয়তান বাঘ, আমি একটা জাদুই মৌমাছি। আমি যদি তোকে আজ শাস্তি দিতাম না, তাহলে আমার কামড়েই মরে যেতি। কিন্তু না, তোকে একদিন আমার দ্বারস্থ হতেই হবে। মৌমাছি কাঁদতে থাকে আর উড়ে বেড়াতে থাকে। না না, আমি এবার বুঝে শুনে বাসা বানাবো, যাতে আমার ক্ষতি কেউ না করতে পারে। মৌমাছি উড়তেই থাকে আর ভালো একটা জায়গা খুঁজতে থাকে। অবশেষে মৌমাছির নজর যায় মিসকের বাসার আম গাছের দিকে। আরে পা, ওই তো একটা সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি। আমি বরং ওখানে গিয়ে বাসা বানিয়ে ফেলি। মৌমাছি গিয়ে মিসকের আম গাছে বাসা বানায়। ওই বাড়ির মিসকে ছিল অনেক সৎ, আর মিসকের বউ শিয়ালিনী ছিল ভীষণ ভালো। মিসকের ছোট্ট একটা সিঙ্গারার দোকান ছিল। একদিন, আরে বাহ, কত সুন্দর সিঙ্গারার গন্ধ বেরোচ্ছে। যাই যাই, এই মিসকেটা মনে হয় সিঙ্গারা বানিয়েছে, গিয়ে একটু খেয়ে আসি। বাঘ গিয়ে দেখে যে মিসকে সিঙ্গারা বানিয়েছে। বাহ, কি সুন্দর সুবাস। দে দে, যতগুলো সিঙ্গারা আছে সব আমাকে দিয়ে দে, খেয়ে পেটটা ভরিয়ে নেই। ইয়ে মানে আসলে জমিদার মশাই, বাকিরাও তো সিরিয়াল দিয়ে আছে, আপনাকে সবগুলো দিয়ে দিই কি করে বলুন? কি বললি? আমার মুখে মুখে তর্ক করা এত বড় সাহস তোর? ক্ষমা করুন জমিদার মশাই। মিসকে বাঘকে সবগুলো সিঙ্গারা খেতে দেয়, আর বাঘ সবগুলো সিঙ্গারা খেয়ে নেয়। বলছি জমিদার মশাই, টাকাগুলো? কি? আমি হলাম এই জঙ্গলের জমিদার, আর তুই কিনা আমার কাছে টাকা চেয়ে আমাকে অপমান করছিস? তুই জানিস এর জন্য তোকে আমি শাস্তি দিতে পারি। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমাকে ক্ষমা করে দিন। বাঘ মিসকে টাকা না দিয়ে চলে যায়। এদিকে মিসকে বাজার না করেই খালি হাতে বাড়িতে চলে আসে। এ কি, তুমি বাজার করে নিয়ে আসোনি কেন? এরপর মিসকে সব কথা খুলে বলে। সত্যি এই বাঘটা বড্ড বার বেড়েছে, ওর একটা উচিত শিক্ষা দরকার। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। বাঘ ভীষণ অসুস্থ হয়ে যায়। ওরে বাবারে, মরে গেলাম গো, মরে গেলাম। গিন্নি, আমি তো ঠিকভাবে খেতেও পারছি না। এবার কি হবে আমার? আমি তো মনে হয় না খেয়েই মরে যাব। হ্যাঁ, হবে না আবার? যাও, আরো বেশি করে খাও। এত খেয়েছো আর অন্যের সম্পদ কেড়ে নিয়েছো, তার ফল এসব, বুঝেছো? না না গিন্নি, আমি আর অতিরিক্ত খাবো না। আমাকে সুস্থ করার ব্যবস্থা করে দাও গিন্নি। বাঘ ভীষণ কষ্ট পেতে থাকে, আর বাঘের অসুস্থতার কথা শুনে সবাই অনেক খুশি হয়। এদিকে কবিরাজ আসে বাঘকে দেখতে। না না, এই ওষুধ আমার কাছে নেই। এই ওষুধ আছে ওই মৌমাছির মৌচাকে, যা মিসকের বাড়ির সামনে। ওই মৌমাছির মৌচাক থেকে তো আমি জোর করে মধু নিয়েছিলাম। গিন্নি, তুমি আমার হয়ে ওই মধু নিয়ে এসো। আমি আর কারো সম্পদ আত্মসাৎ করে নিব না, আর কাউকে অত্যাচারও করব না। বাঘ ভীষণ কাঁদতে থাকে, আর বাঘিনী যায় জাদুই মৌমাছির কাছে। না না, আমি ওই অত্যাচারী জমিদারকে কিছুতেই মধু দিব না। ওর যা শাস্তি হচ্ছে তাও প্রাপ্য। বলছিলাম কি মৌমাছি, ওই বাঘ তো নিজের ভুল বুঝতে পেরেছে, এবার বরং আরেকবার সুযোগ দেওয়া উচিত আমাদের। এরপর মৌমাছি তাকে ক্ষমা করে দেয় আর মৌচাক থেকে মধু দেয়। আর সেই মধু খেয়ে বাঘ সুস্থ হয়ে যায়। এরপর থেকে বাঘ আর কখনো অত্যাচার করেনি। বউ, ও বউ, কোথায় তুমি? অনেক গরম পড়েছে,
আমাকে এক গ্লাস পানি দাও তো, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেল। কি এমন কাজ করে এসেছো শুনি যে তৃষ্ণায় তোমার গলা শুকিয়ে গেছে? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই। বউ, যখনই তোমার কাছে কোনো কিছু চাই তখনই তুমি আমার সাথে এমন ব্যবহার করো। আমি তো কাজের জন্য সারা বনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ তো আমাকে কোনো কাজই দিচ্ছে না। কেউ যখন কোনো কাজই দিচ্ছে না তখন বাড়ি বাড়ি চুরি করলেই তো পারো। তোমাকে বিয়ে করাই আমার ঘাট হয়েছে। এই বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। আরে আরে, এ কথা তো ভেবে দেখিনি। বউ তো আমার সঠিক কথাই বলেছে। আমি এখন থেকে চুরি করে বউয়ের সব চাহিদা পূরণ করব। তবুও রোজ রোজ বউয়ের মুখে এমন কথা শুনতে পারবো না। মাইরে 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 মাইরে। এই বলে বল্টু শিয়াল চুরি করতে যায়। কি ব্যাপার? আমার কামারে মুরগিগুলো এমন করে চেঁচামেচি করছে কেন? নিশ্চয় কোনো চোর এসেছে রে। বাইরে গিয়ে দেখি তো ঘটনাটা কি। আরে এই তো দেখছি বল্টু। ওরে আরামজাদা, তুই আমার মুরগিগুলো চুরি করতে এসেছিস? এই, কে কোথায় আছিস রে? জলদি ঘর থেকে বেরো। আজ চোরকে হাতে নাতে ধরেছি। বেটা চোর, এভাবে মুরগি চুরি করে বাজারে বিক্রি করিস? আজ তোকে রাম দোলাই দেব রে। আয় মা। এই বলে বলে সব পশু এসে বল্টু শিয়ালকে মারতে থাকে। এরপর যদি তোকে আর একবার দেখেছি আমার মুরগির দিকে হাত বাড়াতে, তাহলে সেদিন তোর হাত পুরোটাই কেটে ফেলবো রে। এই, এ ভাই, সবাই সবার ঘরে চলে যা। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর বল্টু শিয়াল মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। বউ, ওঠো বউ, আমি যা দাঁড়াতে পারছি না। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বউ, ওঠো। কই গো? ওগো, তোমার এসব কি হয়েছে গো? তোমার সারা শরীরে এত রক্ত কেন? কোথায় কি এমন অ্যাক্সিডেন্ট করে এলে? আরে, কত রক্ত ঝরছে শরীর থেকে। বিছানায় এসো দেখি, আমি মালিশ করে দিচ্ছি। বউ, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি গো। তুমি তো বলেছিলে চুরি করার জন্য, তাই তো চুরি করতে গিয়ে পাবলিকের হাতে মার খেয়ে এই অবস্থা হয়েছে গো আমার। মারে 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 মারে। ওগো, এটা কি আমার মনের কথা ছিল গো? তুমি কি কোনোদিনও চালাক হবে না? এমন কাজ আর কখনো করবে না গো। আচ্ছা, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি নিয়ে থাকতাম বলো? তুমি শুধু আমার উপরের রাগটাই দেখলে, ভিতরের ভালোবাসাটা দেখলে না। বউ, আমি তোমাকে কথা দিচ্ছি, প্রয়োজনে ভিক্ষে করে খাবো, তবু আর কোনোদিন চুরি করতে যাব না গো। তোমার ভালোবাসার কসম বউ। এই বলে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা বল্টু শিয়াল ভিক্ষে করার জন্য বেরিয়ে পড়ে। এই যে দিদি, আমাকে কিছু ভিক্ষা দিন না। কাল থেকে ঘরে কোনো খাবার নেই।
অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছি। দিদি কিছু ভিক্ষা দেন না। আরে আরে, তুই সেই বল্টু চোর না, যাকে পরশু রাতে গণধোলাই দিয়েছে? আজ আবার ভিক্ষা করার নামে আমার বাড়িতে চুরি করতে এসেছিস? বাগিনী দিদি, আমি চুরি করা ছেড়ে দিয়েছি। কেউ কোনো কাজ দেয় না বলে তাই ভিক্ষা করতে এসেছি। ভালো কোনো কাজ পেলে এই ভিক্ষাটাও ছেড়ে দিব। তুই কি ভেবেছিস তোর এই মন ভোলা কথায় আমি সব ভুলে যাব? কোনো ভিক্ষা পাবি না তুই। এখনই বাড়ি ছেড়ে চলে যা বলছি, না হলে কিন্তু সবাইকে ডেকে আবার মার খাওয়াবো। বাগিনী দিদি, সেটার আর কোনো প্রয়োজনই হবে না। আমি চলে যাচ্ছি এখান থেকে। এই বলে বল্টু শিয়াল কান্না করতে করতে বাড়ির পথে যেতে থাকে। হায় খোদা, এই পুটলিটা তো আমি কিছুতেই তুলতে পারছি না। শরীরে এক ছটাক শক্তিও নেই। ও বাবা, আমার একটা উপকার করে দেবে গো। বুড়িমা, বলুন কি করতে হবে? আমার এই পুটলিটা এই মাটি থেকে একটু আমার হাতে তুলে দাও না বাবা, নিচে হেলে তুলতে পারছি না যে। বুড়িমা, যাই হোক, অন্তত আপনি আমাকে চোর ভাবলেন না। বনে সবাই তো ভাবে আমি একটা চোর। আমি তো ভাবলাম আপনিও নিশ্চয় বলবেন আপনার পুটলি নেওয়ার জন্যই আমি এখানে এসেছি। এই নিন বুড়িমা। এই তো পেয়েছি। আমি তো এমনই একজনকে খুঁজছিলাম। তোর মনে অনেক কষ্ট দুঃখ, তাই না রে? তবে তুই কোনো চিন্তা করিস না, তোর আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না। এই নে একটি মরিচের চারা। বুড়িমা, এই সামান্য মরিচের চারা দিয়ে আমি বা কি করব? এটা কোনো সাধারণ মরিচের চারা নয় রে। এটা তুই বাড়িতে রোপণ করলেই এর আসল রহস্য জানতে পারবি। এই বলে বৃদ্ধাটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, এই বুড়িমা কোথায় গেল? কি আজব ব্যাপার! বুড়িমা হঠাৎ করে গায়েব হয়ে গেল। বুড়িমা যখন বলেছে তখনই মরিচের চারাটা নিয়ে আমি বাড়িতেই যাই। এই বলে বল্টু শিয়াল মরিচের চারাটা নিয়ে বাড়িতে যায়। আর শিউলি শিয়ালিনীকে সমস্ত কথা খুলে বলে। ওগো, আমাকে চারাটি দাও দেখি, আমি একে ভালো জায়গায় রোপণ করে দিচ্ছি। বুড়িমার কথা তো সত্যি হতে পারে। এরপর শিউলি মরিচের চারাটি একটি ভালো স্থানে রোপণ করে দেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। ওগো, অনেকদিন তো হলো মরিচের চারাটি রোপণ করেছি। একবার গিয়ে দেখে আসি তো, কি এমন রহস্য আছে ওই মরিচ গাছে। বউ, তুমি ঠিকই বলেছো। অনেকদিন হয় মরিচের গাছটিকে দেখা হয় না। চলো আমরা দুজন মিলে গিয়ে দেখে আসি। বউ, আমার চোখে তো আমি বিশ্বাস করতে পারছি না। এটা দেখছি মরিচ গাছে মুখটা ধরেছে। বউ, তাহলে কি বুড়িমা এই রহস্যের কথাই বলেছিল? আমাদের তো কপালটাই খুলে গেল বউ। হ্যাঁ গো হ্যাঁ, আমার ভীষণ আনন্দ হচ্ছে গো। এখন থেকে আমরা রোজ ভালো মন্দ খেতে পারবো। তোমাকেও আর ভিক্ষা করতে হবে না গো। এখন থেকে রোজ এই মরিচ গাছ থেকে মুক্তা নিয়ে বিক্রি করে আমরা সুখে দিন কাটাতে পারবো। এরপর থেকে তারা সেই মরিচ গাছ থেকে মুক্তা তুলে স্বর্ণকারের দোকানে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।